নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি দ্বিতীয় পর্ব। পরদিন ভবানী বাড়ুজ্যের সঙ্গে শুভ গোধূলি লগ্নে তিন বোনেরই একসঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পাত্র সুপুরুষ বটে, বয়স 85 বোধহয় হবে, কিন্তু মাথার চুলে পাক ধরেনি। গৌরবর্ণ, সুন্দর সুঠাম সুগঠিত দেহ, দিব্যি একজোড়া গোঁপ, কুস্তিগিরের মতো চেহারার বাঁধুনি। বাসর ঘরে মেয়েরা আমোদ প্রমোদ করে চলে যাওয়ার পরে ভবানী বাড়ুজ্য বললেন, তিলু, তোমার বোনদের সঙ্গে আলাপ করাও। তিলোত্তমার গৌরবর্ণ সুঠাম বাহুতে সোনার পইছে, মণিবন্ধে সোনার খাড়ু, পায়ে গুজরি পঞ্চম, গলায় মুড়কি মাদুলি, লাল চেলি পরনে। পইছে নেড়ে বললে, আপনি ওদের কি চেনেন না? তুমি বলে দাও নয়। এর নাম সরবালা, ওর নাম নীল নয়না। আর তোমার নাম কি? আমার নাম নেই। বলো সত্যি, কি তোমার নাম? তিলোত্তমা। বিধাতা বুঝি তিলে তিলে তোমায় গড়েছেন। তিলু, বিলু ও নীলু একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। তিলু বললে, না গো মশাই, আপনি শাস্ত্র ছাই জানেন না। বিলু বললে, বিধাতা পৃথিবীর সব সুন্দরীর, নীলু বললে, রূপের ভালো ভালো অংশ, তিলু বললে, নিয়ে একটু একটু করে নিয়ে। ভবানী হেসে বললেন, ও বুঝেছি, তিলোত্তমাকে গড়েছিলেন। তিলু হেসে বললে, আপনি তাও জানেন না। নীলু ও বিলু একসঙ্গে বলে উঠল, আমরা আপনার কান মুলে দেব। তিলু বোনেদের দিকে চেয়ে বললে, ও কি, ছি। বিলু বললে, ছি কেন? আমরা বলবো না? সতী দিদি তো কান মুলেই দিয়েছে আজ, দেয়নি? ভবানী গম্ভীর মুখে বললেন, সে হলো সম্পর্কে শালিকা, তোমরা তো তা নও। তোমরা কি তোমাদের স্বামীর কান মলে দেবার অধিকারী? বুঝে সুঝে কথা বলো। নীলু বললে, আমরা কি তবে বলুন? তিলু বোনের দিকে চোখ পাকিয়ে বললে, আবার? ভবানী হেসে বললেন, তোমরা সবাই আমার স্ত্রী, আমার সহধর্মিনী। বিলু বললে, আপনার বয়স কত? ভবানী বললেন, তোমার বয়স কত? আপনি বুড়ো। তিলু চোখ পাকিয়ে বোনের দিকে চেয়ে বললে, আবার? ভবানী বাড়ুজ্যে বাস করবেন রাজারাম প্রদত্ত জমিতে। ঘরদোর বাঁধবার ব্যবস্থা হয়ে গিয়েছে। আপাতত তিনি শ্বশুর বাড়িতেই আছেন। অবশ্যই এ এক নূতন জীবন। গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে, কত তীর্থে তীর্থে ঘুরে এসে শেষে এমন বয়সে কিনা পড়ে গেলেন সংসারের ফাঁদে। খুব খারাপ লাগছে না? তিলু সত্যি বড় ভালো গৃহিণী। ভবানী ওর কথা চিন্তা করলেই আনন্দ পান। তাকে যেন ও 10 হাত বাড়িয়ে ঘিরে রেখেছে জগদ্ধাত্রীর মতো। এতটুকু অনিয়ম, এতটুকু অসুবিধে হবার জো নেই। রোজ ভবানী বাড়ুজ্যে একটু ধ্যান করেন। তার সন্ন্যাস জীবনের অভ্যাস এটি, এখনো বজায় রেখেছেন। তিলু বলে দিয়েছে, ঠান্ডা লাগবে, সকাল করে ফিরবেন। একদিন ফিরতে দেরি হওয়াতে তিলু ভেবে নাকি অস্থির হয়ে গিয়েছিল। বিলু নীলু ছেলে মানুষ ভবানী বাড়ুজ্যের চোখে, ওদের তিনি তত আমল দিতে চান না। কিন্তু তিলুকে পাবার জো নেই। সেদিন ভবানী বেরুতে যাচ্ছেন, নীলু এসে গম্ভীর মুখে বললে, দাঁড়ান, ও রসেন নাগর, এখন যাওয়া হবে না। আচ্ছা, ছ্যাবলামি করো কেন বলতো? আমার বয়স বুঝে কথা কও নীলু। রসেন নাগরের আবার রাগ কি? নীলু চোখ উল্টে কুঁচকে এক অদ্ভুত ভঙ্গি করলে। ভবানী বললেন, তোমাদের হয়েছে কি জানো? বড়লোক দাদা, খেয়ে দে আদরে গোবরে মানুষ হয়েছ, কর্তব্য অকর্তব্য কিছু শেখনি। আমার মনে কষ্ট দেওয়া কি তোমার উচিত? যেমন তুমি তেমনি বিলু, দুজনেই ধিঙ্গি, ধুরন্ধর। আর দেখো দেখি তোমাদের দিদিকে। ধিঙ্গি, ধুরন্ধর এসব কথা বুঝি খুব ভালো? আমি বলতাম না,
তোমরাই বলালে। বেশ করেছি, আরো বলুন। বলো, বলছোই তো, তোমাদের মুখে কি বাধে শুনি। এমন সময় তিলু একরাশ কাপড় সাজিমাটি দিয়ে কেচে পুকুর ঘাট থেকে ফিরছে দেখা গেল। পেয়ারা তলায় এসে স্বামীর কথার শেষের দিকটা ওর কানে গেল। দাঁড়িয়ে বললে, কি হয়েছে? ভবানী বাড়ুজ্য যেন অকুলে কুল পেলেন। তিলুকে দেখে মনে আনন্দ হয়, ওর সঙ্গে সব ব্যাপারের একটা সুরাহা আছে। এই দেখো, তোমার বোন আমাকে কি সব অশ্লীল কথা বলছে। তিলু বুঝতে না পারার সুরে বললে, কি কথা? অশ্লীল কথা, যা মুখ দিয়ে বলতে নেই এমনি কথা। নীলু বলে উঠল, আচ্ছা দিদি, তুই বল। পাঁচালির ছড়ায় সেদিন পঞ্চাননতলার বারোয়ারিতে বলেনি রসেন নাগর? আমি তাই বলেছি, দোষটা কি হয়েছে শুনি, বরকে বলবো না? ভবানী হতাশ হওয়ার সুরে বললেন, শোনো কথা। তিলু ছোট বোনের দিকে চেয়ে বললে, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে নীলু? ভবানী বললেন, ও দুই সমান, বিলুও কম নাকি? তিলু বললে, না আপনি রাগ করবেন না, আমি ওদের শাসন করে দিচ্ছি। কোথায় বেরোচ্ছেন এখন? মাঠের দিকে বেড়াতে যাব। বেশিক্ষণ থাকবেন না কিন্তু, সন্ধ্যের সময় এসে জল খাবেন। আজ বৌদিদি আপনার জন্য মুখ তক্তি করেছে। ভুল কথা, মুখ তক্তি এখন হয় না, নতুন মুগের সময় হয় মাঘ মাসে। দেখবেন এখন হয় কিনা। আসবেন সকাল সকাল, আমার মাথার দিব্যি। নীলু বললে, আমারও। তিলু বললে, যা তুই যা। ভবানী বাড়ির বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। শরৎকাল সমাগত, আউশ ধানের ক্ষেত শূন্য পড়ে আছে ফসল কেটে নেওয়ার দরুন। তিতপল্লার হলদে ফুল ফুটেছে বনে বনে ঝোপের মাথায়। ভবানীর বেশ লাগে এই মুক্ত প্রসারতা। বাড়ির মধ্যে তিনটে স্ত্রীকে নিয়ে প্রাণ ওষ্ঠাগত হতে হয়, তার উপর পরের বাড়ি, যতই ওরা আদর করুক স্বাধীনতা নেই, ঠিক সময় ফিরে আসতে হবে। কেন রে বাবা? ভবানী অপ্রসন্ন মুখে নদীর ধারে এক বটতলায় গিয়ে বসলেন। বিশাল বট গাছটি এখানে সেখানে সব জায়গায় ঝুরি নেবে বড় বড় গুঁড়িতে পরিণত হয়েছে। একটা নিভৃত ছায়া ভরা শান্তি বটের তলায়। দেশের পাখি এসে জুটেছে গাছের মাথায়। দূর দূরান্তর থেকে পাখিরা যাতায়াতের পথে এখানে আশ্রয় নেয়। যাযাবর শামকুট, হাঁস ও সিন্নির দল। স্থায়ী বাসস্থান বেঁধেছে খোড়ো হাঁস, বক, চিল, দু চারটি শকুন। ছোট পাখির ঝাঁক যেমন শালিক, ছাতারে, দোয়েল, জলপিপি এ গাছে বাস করে না বা বসেও না। ভবানী এই গাছতলায় এর আগে এসেছেন এবং এসব লক্ষ্য করে গিয়েছেন। দু একটা সন্ধ্যামণির জংলা ফুল ফুটেছে গাছতলার এখানে ওখানে। ভবানী এদিক ওদিক তাকিয়ে গাছতলায় গিয়ে চুপচাপ বসলেন। একটু নির্জন জায়গা চাই। চাষি লোকেরা বড় কৌতূহলী, দেখতে পেলে এখানে এসে উঁকি ঝুঁকি মারবে আর অনবরত প্রশ্ন করবে তিনি কেন এখানে বসে আছেন। তিনি একা বসে রোজ এ সময় একটু ধ্যান করে থাকেন, তার সন্ন্যাসী জীবনের বহুদিনের অভ্যাস। আজও তিনি ধ্যানে বসলেন একটা সন্ধ্যামণি ফুল গাছের খুব কাছেই। খানিকটা সময় কেটে গেল। হঠাৎ একটা অপরিচিত ও বিজাতীয় কণ্ঠস্বরে ভবানী চমকে উঠে চোখ খুলে তাকালেন। একজন সাহেব গাছের গুঁড়ির ওদিকে একটা মোটা ঝুড়ি ধরে দাঁড়িয়ে তার দিকে বিস্ময় ও শ্রদ্ধার দৃষ্টিতে চেয়ে আছে। সাহেবটি আর কেউ নয়, হোলসওয়ার্দি গ্রান্ট। তিনি বটগাছের শোভা দূর থেকে দেখে ভালো করে দেখবার জন্য কাছে এসে আরো আকৃষ্ট হয়ে গাছের তলায় ঢুকে পড়েন এবং এদিক ওদিক ঘুরতে গিয়ে হঠাৎ ধ্যানরত ভবানীকে দেখেই থমকে দাঁড়িয়ে বলে ওঠেন, অ্যান ইন্ডিয়ান যোগী। সাহেবের টমটম দূরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে কেউ নেই। ভজামুচি সহিস টমটমেই বসে আছে ঘোড়া ধরে। হোলসওয়ার্দি গ্রান্ট ভবানীর সামনে এসে আশ্বাসের সুরে বললেন, ও আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ, প্লিজ গো অন উইথ ইউর মেডিটেশন। ভবানী বাণিজ্য কিছুই না বুঝে অবাক হয়ে সাহেবের দিকে চেয়ে রইলেন। তিনি সাহেবকে দু একদিন এর আগে যে না দেখেছেন এমন নয়, তবে এত কাছে থেকে আর কখনো দেখেননি। I offer you my salutations. I wish I could speak your tongue. বটতলায় কি একটা ব্যাপার হয়েছে বুঝে
ভজামুচি টমটমের ঘোড়া সামলে ওখানে এসে হাজির হলো। সেও ভবানীকে চেনে না, এসে দাঁড়িয়ে বললে, প্রণাম হই বাবা ঠাকুর। ও সাহেব ছবি আঁকে কিনা, তাই দেখুন সকালবেলা কুঠি থেকে বেরিয়ে মোড়ে নিয়ে সারাদিন বন বাদার ঘুরছে। আপনাকে দেখে ওর ভালো লেগেছে তাই বলছে। ভবানী হাত জুড়ে সাহেবকে নমস্কার করলেন ও একটু হাসলেন। গ্র্যান্টও দেখা দেখি সেভাবে নমস্কার করবার চেষ্টা করলেন, হলো না। বললেন, লেট মি নট ডিস্টার্ব ইউ। I sincerely regret I have trespassed into your nice sanctuary. May I have the permission to draw your sketch? You man, will you make him understand? ভজামুচিকে গ্র্যান্ড সাহেব হাত পা নেড়ে ছবি আঁকার ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলেন। ভজামুচি ভবানীর দিকে চেয়ে বললে, ও বলছে আপনার ছবি আঁকবে। মুই জানি কি না এই সাহেবটা ওই রকম করে, একটুখানি চুপটি মেরে বসুন। কি বিপদ, একটু ধ্যান করতে বসতে গিয়ে আবার কোন হাঙ্গামা এসে হাজির হলো দেখো। কতক্ষণ বসতে হবে? মরুগে, দেখাই যাক রগড়। ভবানী বসেই রইলেন। গ্র্যান্ড সাহেব ভজামুচিকে বললেন, ডোন্ট ইউ স্ট্যান্ড এ গ্যাপ, জাস্ট গো অন অ্যান্ড ব্রিং মাই স্কেচিং থিংস ফ্রম দ্য কার্ট। পরে হাত দিয়ে দেখিয়ে বললেন, যাও। এতদিনে এই কথাটি গ্র্যান্ট ভালো করে শিখেছেন। দেরি হলো বাড়ি ফিরতে, সুতরাং ভবানী নিজের ঘরটিতে ঢুকে দেখলেন তিলু দোরের চৌকাঠে কি একটা ন্যাকড়া দিয়ে পুঁতছে। ভবানী বললেন, কি ওখানে? তিলু মুখ না তুলেই বললে, রেড়ির তেল পড়ে গেল, পিদিমটা ভাঙলো, জল পড়লো মেঝেতে। এ সময় সমস্ত পল্লীগ্রামে দোতলা প্রদীপ বা সেজ ব্যবহার হতো। তলায় জল থাকতো, ওপরের তলায় তেল, এতে নাকি তেল কম পুড়ত। ভবানী দেখলেন তার খাটের তলায় দোতলা পিদিমটা ছিটকে ভেঙে পড়ে আছে। সবই আনাড়ি, ভাঙলে তো পিদিমটা। আমি ভাঙিনি। কে, নীলু বুঝি? আগে মশাই না, চুপ করুন, কথা বলবো না আপনার সঙ্গে। কেন, কি করেছি? কি করেছি বটে, আমার কথা শোনা হলো? সন্ধ্যের সময় এসে জল খেতে বলেছিলাম না? শোনো, আসবো কি, এক মজা হয়েছে বলি। কি বিপদে পড়ে গিয়েছিলাম যে। তিলু কৌতূহলের দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে বললে, কি বিপদ? সাপ টাপ তাড়া করেনি তো? খড়ের মাঠে বড্ড কেউটে সাপের ভয়। না গো, সাপ নয়, এক পাগলা সাহেব। টমটমে সইস বললে নীলকুঠির সাহেবদের বন্ধু, দেশ থেকে বেড়াতে এসেছে। আমি বটতলায় বসে আছি, আমার সামনে এসে হাঁ করে দাঁড়িয়েছে, কি সব হিট মিট টিট বলতে লাগলো। সইসটা বললে, আপনার ছবি আঁকবে। ও, সেই ছবি আঁকিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, দাদার মুখে শুনেছি বটে। আপনার ছবি আঁকলে? আঁকলে বই কি, ঠায় বসে থাকতে হলো, চার দণ্ড। মা গো, এখন বোঝো কার দোষ। পরক্ষণেই তিলুর দিকে ভালো করে চেয়ে দেখলেন, কি সুন্দর দেখাচ্ছে ওকে। নিখুঁত সুন্দরী নয় বটে, কিন্তু অপূর্ব ওর রূপ। যেমন হাসি হাসি মুখ, তেমনি নিটোল বাহু দুটি, গলায় খাঁচ কাটা দাগগুলি কি চমৎকার, তেমনি গায়ের রং। সন্ধ্যেবেলা দেখাচ্ছে যেন দেবী মূর্তি। বললেন, তোমার একটা ছবি আঁকতো সাহেব, তবে বুঝতো যে রূপখানা কাকে বলে। জান, আপনি জানো। পরে হেসে বললে, দাঁড়ান, খাবার আনি, সন্ধে আন্নিকে জায়গা করে দি। হ্যাঁ। ও নীলু, শোন এদিকে, আসনখানা নিয়ে আয়। নীলু এসে আসন পেতে দিলে, গঙ্গা জলের কোষাকুষি দিয়ে গেল। তিলু যত্ন করে আঁচল দিয়ে সন্ধে আন্নিকের জায়গাটা মেজে দিলে। ভবানী মনে মনে যা ভাবছিলেন, আহ্নিকের সময়ও ভাবছিলেন, তা হচ্ছে এই, কালো সাহেব তাকে বটতলায় যেতে বলেছে। সাহেবের হুকুম, যেতেই হবে। রাজার মতো ওরা। তিলুকে নিয়ে গেলে কেমন হয়? অপূর্ব সুন্দরীও, ওর একটা ছবি যদি সাহেব আঁকে তবে বড় ভালো হয়। কিন্তু নিয়ে যাওয়াই তো মুশকিল। যদি কেউ টের পেয়ে যায় তবে গায়ে শোরগোল উঠবে। এক ঘরে হতে হবে সমাজে তার শ্যালক রাজারাম রায়কে।
তিলু একখানা রেকাবিতে খাবার নিয়ে এলো, নারকেলের সন্দেশ, চিড়ে ভাজা আর মুগ তক্তি। হেসে বললে, কেমন মুগ তক্তি যে বড় হয় না এ সময়, এখন কি দেবেন তাই বলুন। নীরু বললে, এমন কান মুলে দেব যে। দূর, তুই যে কি বলিস কাকে, ছি, ও কথা বলতে আছে। বিলু আড়াল থেকে বার হয়ে এসে খিলখিল করে হেসে উঠল। ভবানী বিরক্তির সুরে বললেন, আর এই এক নষ্টের গোড়া, কি যে সব হাসো, যা তা মুখে কথাবার্তা তোমাদের দুজনের বাধে না, ছি। বিলু বললে, অত ছি ছি করতে হবে না বলে দিচ্ছি। নীলু বললে, হ্যাঁ, আমরা অত ফেলনা নই যে সর্বদা ছিচিৎকার শুনতে হবে। তিলু বললে, আপনি কিছু মনে করবেন না, ওরা বড্ড আদুরে আর ছেলে মানুষ, দাদা ওদের কখনো শাসন করতেন না, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। নীলু বললে, হ্যাঁ গো বৃন্দে, তোমাকে আর আমাদের ব্যাখ্যানা করতে হবে না, থাক। বিলু বললে, দিদি শুও হচ্ছে ভাতারের কাছে, বুঝলি না। ভবানী বললে, ছি ছি, আবার সব অশ্লীল বাক্য। বিলু রাগের সুরে বললে, হ্যাঁ গো, সব অশ্লীল বাক্য আর অশ্লীল বাক্য। তবে কি কথা বলবে শুনি, দুটো কথা বলেছ কিনা অমনি অশ্লীল বাক্য হয়ে গেল। বেশ করবো, আমরা অশ্লীল বাক্য বলবো, আপনি কি করবেন শুনি। তিলু থমকে বললে, যা এখান থেকে, দুজনেই যা, পান নিয়ে এসো। আর মুক্তোক্তি দেব? কেমন লাগলো? বৌদিদি আপনার জন্য মুক্তোক্তি রসে ফেলছে, ভাত খাওয়ার সময় দেবে। একটা কথা বলি তিলু। কি? কেউ নেই তো এখানে, দেখে এসো। না, কেউ নেই। বলুন, কাল একবার আমার সঙ্গে সেই বটতলায় যেতে পারবে? কেন? সাহেবকে দিয়ে তোমার ছবি আঁকাবো, ঢাকাই শাড়িখানা পরে যেও। পারবে? ও মা, কেন, কি হয়েছে? সে কি হয়, দিনমানে আপনার সঙ্গে কি করে বেরোবো? এই দেখুন, আপনার সামনে দিনমানে বার হই বলে কত নিন্দে করছে লোকে, গায়ে সেই রাত্রির ছাড়া দেখা করার নিয়ম নেই। আমাকে বেরোতে হয় বাধ্য হয়ে, বৌদিদি পেরে ওঠেন না একা সব দিক সামলাতে। শোনো, ফন্দি করতে হবে, আমাকে যেতে হবে বিকেলে, আজ যে সময় গিয়েছিলাম সে সময়। তুমি নদীর ঘাটে গা ধুতে যাও ঘড়া আর গামছা নিয়ে, ওখান থেকে নিয়ে যাব, কেউ টের পাবে না। লক্ষ্মীটি তিলু, আমার বড্ড ইচ্ছে। আপনার আজগুবি ইচ্ছে, ওসব চলে কখনো সমাজে? আপনি সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে বেরিয়েছেন বলে সমাজের কোনো খবর তো রাখেন না। আমার যা ইচ্ছে করবার তো জো নেই। শেষ পর্যন্ত কিন্তু তিলুকে যেতে হলো। স্বামীর মনে ব্যথা দেওয়ার কষ্ট সে সইতে পারবে না। ঢাকায় শাড়ি পরে ঘোড়া নিয়ে ঘাটের পথ আলো করে যাবার সময় তাকে কেউ দেখেনি, কেবল বাদা বোষ্টমের বউ ছাড়া। বোষ্টম বউ বললে, ও দিদিমণি, এ কি এমন সেজে গুজে কোথায়, রূপে যে ঝলক তুলেছ। যা, ঘাটে গা ধুবো, শাড়িখানা কাচবো, তাই। তিলুর বুকের মধ্যে দূর দূর করছিল, অপরাধীর মতো মিথ্যা কৈফিয়তটা খাড়া করলে। ভাগ্যিস যে বোষ্টম বউ দাঁড়ালো না, চলে গেল। আর ভাগ্যিস ঘাটে শেষ বেলায় কেউ ছিল না। গ্রান্ড সাহেব দূর থেকে তিলুকে দেখে তাড়াতাড়ি টুপি খুলে সামনে এসে সম্ভ্রমের সুরে বললেন, ও, সি ইজ এ কুইনলি বিউটি, ও, আই এম গ্রেটফুল টু ইউ স্যার। তারপর তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তিলুর সলজ্জ মুখের ও অপূর্ব কমনীয় ভঙ্গির একটা আলগা রেখাচিত্র আঁকতে চেষ্টা করলেন। 1864 সালে প্রকাশিত কোলসবার্দি গ্রান্টের অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল নামক বইয়ের 54 ও 57 পৃষ্ঠায় এ বেঙ্গলি ওমেন ও অ্যান ইন্ডিয়ান যোগী ইন দ্য উডস নামক দুখানা ছবি, যথাক্রমে তিলু ও ভবানী বাণুজ্যের রেখাচিত্র। গ্রামের কেউ টের পায়নি। মুশকিল ছিল, রাত্রি জ্যোৎস্নাময়ী। এ মাঠ দিয়ে ও মাঠ দিয়ে ঘুরে তিলু স্বামীকে নিয়ে এলো। ভবানী বিদেশি লোক, গ্রামের রাস্তাঘাট চিনতেন না। ভজামুচি সইসকে ভবানী সব খুলে বলে বারণ করে দিয়েছিলেন। তিলু বললে, বাবা, কি কাণ্ড আপনার, শিশির পড়ছে, ঠান্ডা লাগাবেন না। সাহেবটা বেশ দেখতে, আমি এত কাছ থেকে সাহেব কখনো দেখিনি। আপনি একটি ডাকাত।
ওসব অশ্লীল কথা স্বামীকে বলতে আছে? ছি। রাজারাম রায়কে ছোট সাহেব ডেকে পাঠিয়েছেন। কেন ডেকে পাঠিয়েছেন রাজারাম তা জানেন। কোন প্রজার জমিতে জোর করে নীলের মার্কা মেরে আসতে হবে। রাজারাম দুর্ধর্ষ দেওয়ান, প্রজা কি করে জব্দ করা যায় তাকে শেখাতে হবে না। আজ 18 বছর এই কুঠিতে তিনি আছেন, বড় সাহেবের প্রিয়পাত্র হয়েছেন শুধু এই প্রজা জব্দ রাখবার দক্ষতার গুণে। পাঁচু শেখের বাড়ি তেঘরা শেখ হাটি। সেখানকার প্রজারা আপত্তি জানিয়ে বলেছে, দেওয়ানজি, আপনাদের খাসের জমিতে নীল বুনুন, প্রজার জমিতে এবার আমরা নীল বুনতি দেব না। রাজারাম জোর করে নীলের দাগ মেরে এসেছেন পাঁচু শেখের ও তার শ্বশুর বিপিন গাজী ও নবগাজীর জমিতে। এরা সেই গ্রামের মধ্যে অবস্থাপন্ন গৃহস্থ। বিপিন গাজীর বাড়িতে 8টি ধান বোঝাই গোলা, 20-25টি হালের বলদ, 6 জোড়া লাঙল। তার ভাই নবু গাজী তেজারতি কারবারে বেশ ফেঁপে উঠেছে আজকাল। কমপক্ষেও 100 বিঘে আউশ ধানের চাষ হয় দুই ভাইয়ের জোতে। গ্রামের সব লোকে ওদের সমীহ করে চলে। এরাও বিপদে আপদে সবসময় বুক দিয়ে পড়ে। নবু গাজী আজ ছোট সাহেবের কাছে এসে নালিশ করেছে, তাই বোধহয় ছোট সাহেব ডেকেছেন। কি জানি। রাজারাম ভয় খান না, নবু গাজী কি করতে পারে করুক। ছোট সাহেব অনেকদিন এদেশে থেকে এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলতে পারে। রাজারামকে ডেকে বললে, কি বলছিল নবু গাজী? ও রাজারাম। কি বলুন হুজুর? ওর তামাকের জমিতে নাকি দাগ মেরে এসেছ? না মানলি ও গাঁ জব্দ রাখা যাবে না হুজুর। ও বলছে ওদের পীরির দরগার সামনের জমিও নিয়েছ। মিথ্যে কথা হুজুর, আপনি ডাকান ওকে। নবু গাজী বেশ জোয়ান মর্দ লোক, ঠান্ডা প্রকৃতির লোকও সে নিতান্ত নয়, কিন্তু ছোট সাহেব ও দেওয়ানজির সামনে সে নিরীহের মতো এসে দাঁড়ালো। নীলকুঠির চতুর্সীমার মধ্যে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলবার সাধ্য নেই কোনো রায়তের। ছোট সাহেব বললে, কি নবু গাজী, এবার গুড় পাটালি করেছিলে? নবু গাজী বিনম্র সুরে বললে, না সাহেব, মোরা এবার গাছ ঝুড়িনি এখনো। পাটালি হলি খাতি দেবা না? আপনাদের দেব না তো কাদের দেব বলুন? দেবা ঠিক? ঠিক সাহেব। রাজারাম, তুমি এদের দরগাতলার জমিতে দাগ মেরেছ? না হুজুর, জমির নাম দরগাতলার জমি, এই পর্যন্ত। পুরনো খাতাপত্রে তাই আছে। সেখানে পীরের দরগা বা মসজিদ আছে কিনা ওকেই জিজ্ঞেস করুন না। আছে সেখানে তোমাদের দরগা? ছিল আগে, এখন নেই দেওয়ান বাবু। তবে তবে যে বড্ড মিথ্যে কথা বললে সাহেবকে। বাবু, আপনি একটু দয়া করুন। ও জমিতে মোরা হাজত করি, অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পীরের নামে রেঁধে বেড়ে খাই। হয় না হয় আপনি একদিন দেখে আসবেন। মুই মিথ্যে কথা কেন বলবো আপনারে? আপনারা হলেন দেশের রাজা, আমার জমিটা ছেড়ে দেন দয়া করে। ছোট সাহেব রাজারামের দিকে চেয়ে সুপারিশের সুরে বললে, যাগে দাও ছেড়ে জমিটা। ওরা কি যে করে বলছে। নবু গাজী বললে, হাজত? সেটা আবার কি? ওই যে বললাম সাহেব, খোদার নামে ভাত গোস্ত রেঁধে ফকির মিচকিনিদের মধ্যে ভাগ করে দিয়ে যা থাকে মোরা সবাই মিলে খাই। ছোট সাহেব খুশি হয়ে বলে উঠল, বেশ বেশ, আমাকে একদিন দেখাতেই হবে। তা দেখাবো সাহেব। বেশ, রাজারাম, ওর জমিটা ছেড়ে দিও, যাও। নবু গাজী আভূমি সেলাম করে চলে গেল। কিন্তু সে বোকা লোক নয়। দেওয়ান রাজারামকে সে ভালোভাবেই চেনে। বাইরে গিয়ে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো। রাজারাম ছোট সাহেবকে বললে, হুজুর, আপনি কাজ মাটি করলেন একেবারে। কেন? ও জমি 1 নম্বরের জমি, বিঘেতে 3.5 মণ নীলের গুঁড়ো পড়তা হবে। ও জমি ছেড়ে দিতে আছে? আর আপনি যদি অমন করে আশকারা দেন প্রজাদের, তবে আমারে আর কি কেউ আনবে না? কোনো কথা আমার কেউ শুনবে? ছোট সাহেব শীষ দিতে দিতে চলে গেল। রাজারাম রাগে অভিমানে ফুলে উঠলেন। তখনই সদর আমিন প্রসন্ন চক্রবর্তীর ঘরে গিয়ে কি পরামর্শ করলেন দুজনে। প্রসন্ন চক্রবর্তীর বয়স 40-এর ওপরে, বেশ কালো রং, দোহারা গড়ন, খুব বড় জোড়া গোঁপ আছে, চোখগুলো গোল গোল ভাঁটার মতো। সকলে বলে
অমন বদমাইশ লোক নীলকুঠির কর্মচারীদের মধ্যে আর দুটি নেই। হয়কে নয় এবং নয়কে হয় করায় ওস্তাদ। আমিনদের হাতে অনেক ক্ষমতাও দেওয়া আছে। সরল গ্রাম্য প্রজারা জরিপ কার্যের জটিল কর্মপ্রণালী কিছুই বোঝে না। রামের জমি শ্যামের ঘাড়ে এবং শ্যামের জমি যদুর ঘাড়ে চাপিয়ে মিথ্যে মাপ মেপে নীলের জমি বার করে নেওয়াই আমিনের কাজ। প্রজারা ভয় করে, সুতরাং ঘুষও দেয়। রাজারামের অংশ আছে ঘুষের ব্যাপারে। প্রসন্ন চক্রবর্তী থেলো হুঁকোয় তামাক টানতে টানতে বললে, এরকম করলি তো আমাদের কথা কেউ শুনবে না ও দেওয়ানজি। রাজারাম সেটা ভালোই বোঝেন, বললেন, তা এখন কি করা যায় বলো, পরামর্শ দাও। বড় সাহেবকে বলুন কথাটা। সে বাঘের ঘরে এখন যাবে কেডা? আপনি যাবেন, আবার কেডা? বড় সাহেব শিপটন বেজায় রাশভারী, জবরদস্ত লোক। ছোট সাহেবের মন একটু উদার, লোকটা মাতাল কিনা সবাই তো তাই বলে। বড় সাহেবের কাছে যেতে সাহস হয় না যার তার, কিন্তু মানের দায় যেতে হলো রাজারামকে। শিপটন মুখে বড় পাইপ টানছেন বসে, হাতখানেক লম্বা পাইপ, কি সব কাগজপত্র দেখছেন। তক্তপোষের মতো প্রকাণ্ড একটা ভারী টেবিলের ধারে কাঁঠাল কাঠের একটা চেয়ার। 7 বেড়ের মুসাব্বর মিস্ত্রিকে দিয়ে টেবিল চেয়ার বড় সাহেবই তৈরি করিয়ে নিয়েছিলেন। নিজের হাতে পালিশ আর রং করেছেন। টেবিলের একধারে মোটা চামড়া বাঁধানো একরাশ খাতা, দেওয়ালে অনেকগুলো সাহেব মেমের ছবি। এই ঘরের এক কোণে ফায়ার প্লেস। তেমন শীত না পড়লেও কাঠের মোটা মোটা ডালের আগুন মাঘের শেষ পর্যন্ত জ্বলে। বড় সাহেব চোখ তুলে দেওয়ানের দিকে চেয়ে বললেন, গুড মর্নিং। রাজারাম পূর্বে একবার সেলাম করেছেন, তখন সাহেব দেখতে পাননি ভেবে আর একবার লম্বা সেলাম করলেন। জিভ শুকিয়ে আসছে তাঁর। ছোট সাহেবের মতো দিল খোলা লোক নন ইনি। মেজাজ বেজায় গম্ভীর, দুর্দান্ত বলেও খ্যাতি যথেষ্ট। না জানি কখন কি করে বসে। সাহেব শুভ লোককে কখনো বিশ্বাস করতে নেই। ভালো ছিল সেই ছবি আঁকিয়ে পাগলা সাহেবটা। তিলুর ও ভবানী ভাইয়ার ছবি এঁকেছিল লুকিয়ে। যাবার সময় সেই কথার উল্লেখ করে রাজারাম পাগলা সাহেবটার কাছে 25 টাকা বকশিস আদায় করেও নিয়েছিলেন। অবশ্যই ভবানী তার কিছু জানে না। যেমন সেই পাগলা সাহেব তেমনি ভবানী, দুই সমান, আপন খেয়াল মতো চলে দুজনেই। রাজারাম বললেন, আপনার আশীর্বাদে হুজুর ভালোই আছি। কি দরকার আছে এখানে? বিশেষ কোনো কাজ আছে? আমি খুব বিজি আছি, সময় কম আছে। অন্য কিছু না হুজুর, আমি তেঘরার একটা প্রজার জমিতে দাগ মেরেছিলাম, ছোট সাহেব তাকে মাফ করে দিয়েছেন। শিপটন ভ্রু কুঞ্চিত করে বললেন, যা হুকুম দিয়েছেন তাহাই হইবে, ইহাতে তোমার কি অমান্য আছে? বড় সাহেব অমন উল্টো পাল্টা কথা বলে, ভালো বাংলা না জানার দরুন। ভালো বালাই সব। রাজারামের হয়েছে মহাপাপ, এইসব অদ্ভুত চিজ নিয়ে নিয়ে ঘর করা। সাহেবের ভুল সংশোধন করে দেওয়া চলবে না, চটে যাবে। বালাইয়ের দল যা বলে তাই সই। তিনি বললেন, আগে না, অমান্য আর কি আছে, তবে এমন করলে প্রজা শাসন করা যায় না। কি হবে না? প্রজা জব্দ করা যাবে না, নীলের চাষ হবে না হুজুর। নীলের চাষ হবে না, তবে তোমাকে কি জন্য রাখা হইল? সে তো ঠিক হুজুর, আমাকে প্রজাদের সামনে অপমান করা হলে আমার কাজ কি করে হয় বলুন হুজুর? অপমান? Oh, you were in disgrace, you old scoundrel. I understand. তোমাকে কি করিতে হইবে? আপনি বুঝুন হুজুর, নবু গাজী বলে একজন বদমাইশ প্রজার জমিতে দাগ মেরেছিলাম। উনি হুকুম দিয়েছেন জমি ছেড়ে দিতে। ও গায়ে আর কোনো জমিতে হাত দেওয়া যাবে না। নীলের চাষ হবে কি করে? কত জমি এবছর ভাগ দিয়াছ, আমাকে কাল দেখাতে হইবে। ইমপ্রেশন রেজিস্টার তৈরি করিয়া আছো? হ্যাঁ হুজুর। যাও, না দেখাইতে পারিলে জরিমানা হইবে, কাল লইয়া আসিবে। ব্যাস, কাজ মিটে গেল। প্রসন্ন চক্রবর্তীর কাছে মুখ ভারী করে ফিরে গেলেন রাজারাম। না, কিছুই হলো না। ওরা নিজের জাতের মান অপমান আগে দেখে। পাজি শুয়োরখোর জাত কিনা, তোমার আমার অপমানে ওদের বইই গেল। প্রসন্ন চক্রবর্তী ঘুঘু লোক, আগেই জানতেন কি হবে।
তামাক টানতে টানতে বললেন, অপমানং পুরস্কৃত মানম কৃত্বা চ পৃষ্ঠাকে। ছেলেবেলায় চাণক্য শ্লোকে পড়েছিলাম দেওয়ানজি। ওদের কাছে এসে মান অপমান দেখতে গেলে চলবে না। তা যান আপনি আপনার কাজে। আবার উল্টে জরিমানার ব্যবস্থা? সে কি, জরিমানা করে দিলে নাকি? সেজন্য জরিমানা নয়, দাগের খতিয়ান হাল সনের তৈরি হয়েছে কিনা কাল দেখাতে হবে, না দেখাতে পারলে জরিমানা করবে। ভালো, ওদের অমনি বিচার। উল্টে কচু গালে লাগলো। রাজারাম অপ্রসন্ন মুখে বার হয়ে গিয়েই দেখলেন নবুগাজী দলবল নিয়ে সদর ফটকের কাছে দাঁড়িয়ে কারকুন রামহরি তরফদারের সঙ্গে একগাল হেসে কি বলছে। রাজারামকে সে এখনো বুঝতে পারেনি, স্বয়ং সাহেবও বোঝেন না। রাজারাম গম্ভীর স্বরে হাঁক দিয়ে বললেন, এই নবুগাজী, এদিকে শুনে যাও। নবুগাজীর হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে আজকের ব্যাপার নিয়ে হাসছিল না, সে সাহস তার নেই। তার একটা গরু চুরি করে নিয়ে গিয়ে তারই জনৈক অসাধু কৃষাণ নহাটার হাটে বিক্রি করে। কিভাবে সেই গরুটা আবার নবুগাজী উদ্ধার করেছিল তারই গল্প ফেঁদে নিজের কৃতিত্বে আত্মপ্রসাদের হাসি হাসছিল সে। রাজারামের স্বরে তার প্রাণ উবে গেল। তাড়াতাড়ি সামনে এসে দাঁড়িয়ে সম্ভ্রমের সুরে বললে, কি বাবু? যে জমিতে দাগ মেরেছি সেটাতেই নিলে চাষ হবে, বুঝলে? নবুগাজী বিস্ময়ের সুরে বললে, সে কি বাবু, ছোট সাহেব যে বললেন? ছোট সাহেব বলেছেন, বাবার উপরে বাবা আছে, এই বড় সাহেবের হুকুম। এই আমি আসছি বড় সাহেবের দপ্তর থেকে। ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাওয়া চলে না, বুঝলে নবুগাজী? তোমাকে নীলকুঠির চুনের গুদমে পুরে ধান খাওয়াবো, তবে আমার নাম রাজারাম চৌধুরী, এই তোমায় বলে দিলাম। তুমি যে কিরকম, তোমার ভিটেতে ঘুঘু যদি না চড়াই। নবুগাজী ভয়ে জড়সড় হয়ে গেল। দেওয়ান রাজারামকে ভয় করে না এমন রায়ত নীলকুঠির সীমানা সরহদদের মধ্যে কেউ নেই। তিনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। সে হাত জোড় করে বললে, মাফ করুন দেওয়ানজি, ক্ষমা দেন। আপনি মা বাপ, আপনি মারলি মারতে পারেন, রাখলি রাখতে পারেন। মুই মূর্খ মানুষ, আপনার সন্তানের মতো। মোর ওপর রাগ করবেন না, মরে যাব তাহলে। এখনই হয়েছে কি, তোমার উঠোনে গিয়ে নিলে দাগ মারবো, তোমার সাহেব বাবা যেন উদ্ধার করে তোমায়, দেখি তোমার কত দূর। নবুগাজী এসে রাজারামের পা দুটো জড়িয়ে ধরলে। রাজারাম রুক্ষ সুরে বললে, না না, আমার কাছে নয়, যাও তোমার সেই সাহেব বাবার কাছে। নবুগাজী তবুও পা ছাড়ে না। রাজারাম বললে, কি? আপনি না বাঁচালে বাঁচবো না, মূর্খ মানুষ, করে ফেলেছি এক কাজ, ক্ষমা দান বাবু, আপনি মা বাপ। আচ্ছা, এবার সোজা হয়ে এসো, তোমার জমি ছেড়ে দিতে পারি, কিন্তু বাবু সে আমায় বলতে হবে না, আপনার মান রাখতে মু জানে। যাও, জমি ছেড়ে দিলাম, কাল আমিন বাবু গিয়ে ঠিক করে আসবে, তবে মার্কা তোলার মজুরিটা জরিপের কুলিদের দিয়ে দিও, যাও। নবুগাজী আভূমি সেলাম করলে পুনরায়। চলে গেল সে কাঠপোড়ার বাঁওড়ের ধারে ধারে। দেওয়ান রাজারাম রায় ও সদর আমিন প্রসন্ন চক্রবর্তীর মুখে হাসি ফুটে উঠল। এইরকমই চলছে এদের শাসন অনেক দিন থেকে। বড় সাহেব ছোট সাহেব যদি বা ছাড়ে, এরা ছাড়ে না। চাষিদের, সম্পন্ন সম্ভ্রান্ত গৃহস্থদের ভালো ভালো জমিতে মার্কা দিয়ে আসে, সেই জমিতে নীল পুঁততেই হবে, না পুঁতলে তার ব্যবস্থা আছে। বড় সাহেব এই অঞ্চলের ফৌজদারি বিচারক। সপ্তাহে 3 দিন নীলকুঠিতে কোর্ট বসে। গরু চুরি, ধান চুরি, মারামারি, দাঙ্গা হাঙ্গামার অভিযোগে বিচার হবে এখানেই। বড় কুঠির সাদা হলঘরে এ সময় নানা গ্রাম থেকে মামলা রুজু করতে লোক আসে। তেমাথার মোড়ে সনেকপুরের মাঠে একটা ফাঁসি কাঠ টাঙানো হয়েছে সম্প্রতি। রাজারাম বলে বেড়াচ্ছেন চারিদিকে যে এবার বড় সাহেব ফাঁসির হুকুম দেওয়ার ক্ষমতা পেয়েছেন গভর্নমেন্ট থেকে। বড় সাহেব কিন্তু সুবিচারক, খুব মন দিয়ে উভয় পক্ষ না শুনে বিচার করেন না। রায় দেওয়ার সময় অনেক ভেবে রায় দেন। অপরাধীর জম, লঘু পাপে গুরুদণ্ড সর্বদাই লেগে আছে। নীলকুঠির কাজের একটু ত্রুটি হলে স্বয়ং দেওয়ানেরও নিষ্কৃতি নেই। তবু ছোট সাহেবের চেয়ে বড় সাহেবকে পছন্দ করে লোক। দেওয়ানকে বলে,
তোমাকে চুনের গুদামে পুরিয়া রাখিলে তুমি জব্দ হইবে। রাজারাম বলেন, আপনার ইচ্ছা হুজুর, আপনি করলি সব করতে পারেন। You have a very oily tongue, I know, but that wouldn't cut ice this time. তোমাকে আমি জব্দ করিটাই জানি। কেন জানবেন না হুজুর, আপনিই তো মা বাপ। মা বাবা চুনের গুদামে পুরিলে তোমার জব্দ ঠিক হইয়া যাইবে। হুজুরের খুশি। যাও, 10 টাকা জরিমানা হইল। যে আজ্ঞে হুজুর। রাজারামের কাজ এভাবেই চলে। কুঠিতে জেলার ম্যাজিস্ট্রেট বাহাদুর আসবেন। দেওয়ান রাজারাম ছুটোছুটি করে বেড়াচ্ছেন আজ সকাল থেকে। ভেড়া, মাছ, ভালো আম আর ঘি জোগাড় করবার ভার তাঁর ওপরে। মাঝে মাঝে এরকম লেগেই আছে। সাহেব শুভ অতিথি যাতায়াত করছে মাসে 2 বার 3 বার। মুড়োপাড়ার 3 কড়িকে ডাকিয়ে এনেছেন তার একটি নধর শুয়োরের জন্য। 3 কড়ি জাতে কাউরা, শুয়োরের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। দোতলা কোঠা বাড়ি, লোকজন, ধানের গোলা, পুকুর। অনেক ব্রাহ্মণ কায়স্থ তাকে খাতির করে চলে। রাজারামকে উপহার দেওয়ার জন্য সে বাড়ি থেকে ঘানি ভাঙা সর্ষের তেল এনেছিল প্রায় 10 সের, কিন্তু রাজারাম তা ফেরত দিয়েছেন। কাউরার দেওয়া জিনিস তার ঘরে ঢুকবে না। 3 কড়ি বললে, একটা আছে 5 মাসের আর একটা আছে 2 বছরের, যেটা পছন্দ করেন বলে দেবেন। তবে বলতে নেই, আপনারা ওর স্বাদ জানেন না দেওয়ান বাবু, একবার খেলি আর ভুলতে পারবেন না। ওই 5 মাসের বাচ্চাটা শুধু ভেজি খাবেন ঘি দিয়ে। রাজারাম হেসে বললে, দূর বেটা, কি বলে, বামুনদের অমন বলতে আছে? তোদের পয়সা হলে কি হবে, জাতের সধম্য যাবে কোথায়? বাবু, ওই যা, আপনারা যে খান না সে কথা ভুলে গিয়েছি, মাফ করবেন। না না, তোর কথায় আমার রাগ হয় না। তাহলে শুয়োরের সরবরাহ করতে হবে তোমাকে, এই মনে রাখবা। মনে রাখা রাখি কি, কালই আমি 5 মাসের বাচ্চা আর 2 বছরেরটা পেঠিয়ে দেবো। এখন কোথায় পেঠিয়ে দেবো বলুন? এখানেই আপনার বাড়ি, আমার নোকে নিয়ে আসবে? না না, আমার বাড়ি কেন, কুঠিতে পাঠিয়ে দেবা। ব্রাহ্মণের বাড়ি সুর, বেটাকে কি যে করি। 3 কড়ি বিদায় নেবার উদ্যোগ করতেই রাজারাম বললেন, ব্রাহ্মণ বাড়ি এসেছ, পেরসাদ না পেয়ে যাবে না যেতে আছে? পয়সা হয়েছে বলে কি ধরাকে সরা দেখছো নাকি? 3 কড়ি জিভ কেটে বললে, ও কথাই বলবেন না, ব্রাহ্মণের পাত কুড়িয়ে খেয়ে মরা মানুষ দেওয়ানজি, মুখ থেকে ফেলে দিলি সে ভাতও মাথায় করে নেব। তবে মোর মনটাতে আজ আপনি বড্ড কষ্ট দিলেন। কেন কেন? ভালো তেলটা এনেলাম আপনার জন্য আলাদা করে, তেলটা নিলেন না। নিলাম না মানে, শুদ্ধের দান নীতি নেই আমাদের বংশে, সেজন্য মনে দুঃখ করো না 3 কড়ি। আচ্ছা, তুমি দুঃখিত হচ্ছ, কিছু দাম দিচ্ছি, নিয়ে তেলটা রেখে যাও। দাম? কত দাম দেবেন? 1 টাকা। তাহলে তো 5 সের তেলের দাম দিয়েই দিলেন কথা। মুই কি তেল বিক্রি করতে এনেলাম বাবুর কাছে? একটু দয়া করবেন না, আছি না হয় ছোট নোক। না 3 কড়ি, মনে করো না সেজন্য কিছু। 1 টাকাই তোমার নীতি হবে, তার কম নিলে আমি পারবো না। ওরে, কে আছিস? সীতানাথ বাবা, এদিকে 3 কড়ির কাছ থেকে তেলের ভাঁড়টা নাও। এই সময় ছোট সাহেব ব্যস্ত সমস্ত হয়ে সেখানে এসে হাজির হলো। রাজারামকে দেখে কি বলতে যাচ্ছিল, কিন্তু 3 কড়িকে দেখে থেমে গেল। রাজারাম দাঁড়িয়ে উঠে বললেন, 5 মাসের শুয়োরের বাচ্চাটা একটা জোগাড় করা গেল হুজুর। ও, দ্য সাকিং পিগ ইজ দ্য বেস্ট। 5 মাসের বাচ্চা বড় হলো, মাই খায় এমন বাচ্চা দিতে পারবা না তুমি? না, তেমন নেই সাহেব, এত ছোট বাচ্চা কনে পাবো? জেলা থেকে হাকিম আসছে, এখানে খাবে। বাচ্চা হলেই খাবার জুত হতো। এবার হলি রেখে দেব। সাহেব সেলাম, মুই চললাম। প্রণাম হই দেওয়ানজি। রাজারাম সাহেবকে দেখেই বুঝেছিলেন একটা গুরুতর ব্যাপারের খবর নিয়ে সে এখানে এসেছে। 3 কড়ি বিদায় নেবার পরক্ষণেই তিনি সাহেবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সাহেব? খুব গোলমাল। রসুলপুর আর রাহাতানপুরের মুসলমান চাষিরা খেপে উঠেছে, নীল বুনবে না। কে বললে? কারকুন গিয়েছিল নীলের দাগ মারতি, তারা দাগ মারতেই দেয়নি, লাঠি নিয়ে তাড়া করেছে।
এত বড় আসপদ্ধা তাদের! তুমি ঘোড়া আনতে বলো, চলো দুজনে ঘোড়া করে সেখানে যাব। বড় সাহেবকে কিছু বলো না এখন। যদি সত্যি হয় তখন কি করা যাবে সে আমাকে বলতে হবে না সাহেব। আপনি দয়া করে শুধু ফৌজদারি মামলা থেকে আমারে বাঁচাবেন। না না, তুমি বড্ড র্যাশ কিছু করে বসবা, ওই জন্যই তোমার আমার বিশ্বাস হয় না। একটু পরে দুটো ঘোড়ায় চড়ে দুজনে বেরিয়ে গেল। কখন দেওয়ান ফিরে এসেছিলেন কেউ জানে না। পরদিন সকালে চারিধারে খবর রটে গেল, রাত্রে রাহাতনপুর গ্রাম একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। বড় বড় চাষিদের গ্রাম, কারো বাড়ি 20-30টা পর্যন্ত ধানের গোলা ছিল, আর ছিল 6 চালা 8 চালা ঘর, সব পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছিল কেউ জানে না। তবে সন্ধ্যা রাত্রে ছোট সাহেব এবং দেওয়ানজি রাহাতানপুরের বড় মোড়লের বাড়ি গিয়েছিলেন। সেখানে প্রজাদের ডাকিয়ে নীল বুনবে না কেন তার কৈফিয়ত চেয়েছিলেন। তারা রাজি হয়নি। ওরা ফিরে আসেন রাত 11টার পর। শেষ রাত্রে গ্রাম শুদ্ধ আগুন লেগে ছাইয়ের ঢিবিতে পরিণত হয়েছে। এই দুই ব্যাপারের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান বলে সকলেই সন্দেহ করছে। পরদিন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডাঙ্কিনসন নীলকুঠির বড় বাংলোতে সদল বলে এসে পৌঁছলেন। তিনি যখন কুঠির ফিটন গাড়ি থেকে নামলেন, তখন শুধু বড় সাহেব ও ছোট সাহেব সদর ফটকে তাকে অভ্যর্থনা করবার জন্য উপস্থিত ছিলেন। দেওয়ান রাজারাম নাকি চুরুটের বাক্স এগিয়ে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বৈঠকখানার টেবিলের পাশে। ডঙ্কিনসন এসেছিলেন শুধু নীলকুঠির আতিথ্য গ্রহণ করতে নয়, বড় সাহেব একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই ম্যাজিস্ট্রেটকে এখানে এনেছিলেন। রাজারামকে ডেকে বড় সাহেব বললেন, তুমি কি দেখিলে ইহাকে বলিতে হইবে। ইনি জেলার ম্যাজিস্ট্রেট আছে। দিস ম্যান ইজ আওয়ার দেওয়ান মিস্টার ডাঙ্কিনসন, and a very shrewd old man too. Go on, বলিয়া যাও, রাহাতানপুরে কি দেখিলে? রাজারাম আভূমি সালাম করে বললে, সাহেব, ওরা ভয়ানক চটেছে, লাঠি নিয়ে আমাকে মারে আর কি। নীল কিছুতেই বুনবে না। আমি কত কাকুতি করলাম, হাতে পায়ে ধরতে গেলাম, বললাম। ডাঙ্কিনসন সাহেব বড় সাহেবের দিকে চেয়ে বললে, what he did, he says, and treated them. I understand. Ask him how many people were there. কত লোক সেখানে ছিল? তা প্রায় 200 লোক সাহেব, সব লাঠি সোটা নিয়ে এসেছিল। Came with lathis and other weapons. Oh, they did they? The scoundrels! তারপরে তুমি কি করিলে? চলে এলাম সাহেব, দুঃখিত হয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, এতগুলো নীলির জমি এবার পড়ে রইল, নীল চাষ হবে না, কুঠির মস্ত লোকসান। কিছুক্ষণ পরে সদর কুঠির সামনের মাঠ জনতায় ভরে গেল। ওরা এসেছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নালিশ জানাতে। দেওয়ানজি ওদের গ্রাম রাহাতানপুর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এসেছেন। ম্যাজিস্ট্রেট দেওয়ান রাজারামকে ডেকে পাঠালেন, বললেন, তুমি কি করিয়াছ? আগুন দিয়াছ? রাজারাম আকাশ থেকে পড়লেন, চোখ কপালে তুলে বললেন, আগুন? সে কি কথা সাহেব, আগুন? আগুন জিনিসটা কি তাই যেন তিনি কখনো শোনেননি। ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলো। তিনি রাজারামকে অনেকক্ষণ জেরা করলেন। ঘুঘু রাজারাম অমন অনেক জেরা দেখেছেন, ওতে তিনি ভয় পান না। রাহাতানপুর গ্রামের লোকেদের অনেককে ডাক দিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কুঠির সীমানায় দাঁড়িয়ে ওরা বেশি কিছু বলতে ভয় পেলে। ম্যাজিস্ট্রেট সাহেব আজ এসেছে, কাল চলে যাবে, কিন্তু ছোট সাহেব আর দেওয়ানজি চিরকালের জুজু, বিশেষত দেওয়ানজি। ওদের সামনে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে যাওয়া সে অসম্ভব। রাহাতানপুর গ্রামে ম্যাজিস্ট্রেট স্বয়ং গেলেন দেখতে, সঙ্গে বড় সাহেব ও ছোট সাহেব। মস্ত বড় হাতি তৈরি হলো তাদের যাবার জন্য দুটো। লোকে লোকারণ্য হয়ে গেল রাহাতানপুরের মাঠ। খুব বড় গ্রাম নয় রাহাতানপুর। এক পাশে খড়ের মাঠ, খড়ের মাঠের পূব দিকে এই গ্রামখানি। একখানাও কোঠা বাড়ি ছিল না। চাষি গৃহস্থদের খড়ের চালাঘর গায়ে গায়ে লাগা, পুড়ে ভস্মসাৎ হয়ে গিয়েছে। কোনো কোনো ভিটেতে পোড়া কালো বাঁশগুলো দাঁড়িয়ে আছে।
মাটির দেওয়াল পুড়ে রাঙা হয়ে গিয়েছে। কুমোর বাড়ির হাঁড়ি পোড়ানো পনের মতো দেখতে হয়েছে তাদের রং। কবির শেখের গোয়ালে দুটো দামড়া হেলে গরু পুড়ে মরেছে। প্রত্যেকের উঠোনে আতপোড়া ধানের গাদা, পোড়া ধানের গাদা থেকে মেয়েরা কুলো করে ধান বেছে নিয়ে ঝাড়ছিল। মুখের ভাত যদি কিছুটা বাঁচাতে পারা যায়। অনেকে এসে কেঁদে পড়ল। দেওয়ানজির কাজ অনেকে বললে, কিন্তু প্রমাণ তো তেমন কিছু নেই। কেউ তাকে বা তার লোককে আগুন দিতে দেখেছে, এটা প্রমাণ হলো না। ম্যাজিস্ট্রেট তদন্ত ভালোভাবেই করলেন। বড় সাহেবকে ডেকে বললেন, আই এম রিয়েলি সরি ফর দি পুয়ার বেগার্স, উই মাস্ট ডু সামথিং ফর দেম। বড় সাহেব বললে, I wonder who has committed this black deed. I suspect my oily-tongued Dewan. You think it is a case of arson? I can't tell. Years ago I saw a case like this, and that was a case of arson. My Dewan was responsible for that. The devil. ম্যাজিস্ট্রেট সাহেব 100 টাকা মঞ্জুর করলেন সাহায্যের জন্য। বড় সাহেব দিলেন 200 টাকা। সাহেবদের জয় জয়কার উঠল গ্রামে। সকলে বললে, না, অমন বিচারক আর হবে না, হাজার হোক রাঙা মুখ। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি দ্বিতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।